5 মাস অতিক্রম হলো বিয়ের। ঈশার ছোঁয়ায় আদি সুস্থ হলো, কিন্তু স্বাভাবিক হলো না। ট্রিটমেন্ট চলতে লাগলো। ঈশা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আদি দেখাশোনা করতে লাগলো। স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করলেও আগের চাইতে সুস্থ হলো। হুটহাট করা রাগ কমলো। আজিজ চৌধুরী আফিকে তাদের জন্য অন্য বাড়িতে রাখলো। সত্য দিল আদি সুস্থ হওয়া অবধি যাতে আফি এ বাড়িতে পা না রাখে। ঈশা চিন্তামুক্ত হলো। আদিকে মাতিয়ে রাখলো হাসিতে খুশিতে। আদিও যেন দায়িত্ব নিল ঈশার হাসি খুশি থাকার। সে তো আগের চাইতে সুস্থ হয়ে উঠল, কিন্তু পুরোপুরি মিষ্টির উপর নির্ভরশীলতা হয়ে উঠল। বৃষ্টিকে ঘিরে সে তার নতুন পৃথিবী সাজালো। মিষ্টি তার বন্ধু, তার ভরসার স্থল, তার শান্তির জায়গা, তার ঠোঁটের কোণা এক টুকরো হাসির কারণ, তার অর্ধাঙ্গিনী। মিষ্টিকে ছাড়া সে কিছুই ভাবতেও পারে না। মিষ্টি যখন কোমরের শাড়ির আঁচল গুজে রান্না করে তখন সে মুগ্ধ হয়ে দেখে। যখন মিষ্টি নাকের ডগায় ঘাম জমে ওঠে তাও সে মুগ্ধ হয়ে দেখে। মিষ্টি যখন ভেজা চুলে তার সামনে এসে দাঁড়ায় তখন মিষ্টি স্নিগ্ধ মুখের দিকে তার তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। মিষ্টি যখন তার দিকে তাকিয়ে হাসে তখন সে হাসিতে তার মরতে ইচ্ছে হয়। মিষ্টি যখন কাঁদে তখন সব লণ্ডভণ্ড করে ফেলতে ইচ্ছে হয়। মিষ্টি যখন তার চোখে চোখ রাখে তখন তার হুট করে বলে ফেলতে ইচ্ছে হয়, মিষ্টি তুমি খুব সুন্দর। মিষ্টি যখন নতবদনে হাসে তখন মিষ্টির খামাত্ম নাকের ডগায় ঠোঁট ছেয়ে দিতে হয়। মিষ্টি যখন ঘুমায় তার হাসি লেপ্টে থাকা মুখটা দেখলেও শুধু দেখে থাকতে ইচ্ছে হয়। ঘুমের ঘরে মিষ্টি যখন তার বুকের কাছে চলে আসে মুখ গুজে দেয় তখন শান্তি শান্তি অনুভব হয়। মিষ্টি যখনই দুহাত মুখ দিয়ে চেয়ে থাকে ডক্টরের দিকে তখন তাকে মনে হয় একটা জীবন্ত পুতুল। তখন সে পুতুলটিকে বুকের খাঁচায় একেবারে বন্দি করতে ইচ্ছে হয়। আদি জানে মিষ্টির কাছে এসব অন্যায় আবদার, তবুও তার এমন করতে ইচ্ছে হয়। মিষ্টি শুনলে কি রাগ করবে? ঈশা তার মামা মামিকে ফোন দিয়েও ফোনে পায় না। এতগুলো দিন চলে গেল, কেউ একটিবার ফোন দিয়ে জানতে চাইল না সে ভালো আছে কিনা, শুধু রিপুদা ছাড়া। যদিও মানুষটা জানে না সে অন্য কোথাও আছে। তালহা বেগম যখনই শেষমেশ ফোন ধরে তখনই কাঠগলায় বলে দেয়, আবার কি ফেরার মতলব হচ্ছে কি তোর? মামার সাথে কথা বলে মামাকে গলাতে চাইছিস? ঈশা ফোনের এপাশে ডুকরে কেঁদে ওঠে, বলে, তোমরা কেমন আছো সেটা জানার জন্য একটিবার ফোন দিতে পারি না? তালহা বেগম রেগে ফোন রেখে দেয়। ন্যাকা কান্না শোনার সময় কই। জহির মিয়া যখন দেখে তালহা বেগম এভাবে কথা বলছেন তখন সে ছুটে এলো, বলো মেয়েটার ফোন করেছে, আমাকে দিলে না কেন? তালহা চেঁচিয়ে বললেন, কেন দেব? দরদ উতলে উঠছে একেবারে, তাই না? জহির মিয়া শান্ত গলায় বললেন, এটা বলতাম যে তাকে বিক্রি আমি করিনি, তার মামি করেছে। রিপুকে কি জবাব দেবই? ভেবেছ একবার? ছেলেটা মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। তুমি ওর কত বড় ক্ষতি করেছ ভাবতে পারছো? তালহা বেগম চিন্তায় পড়ে যায়, বলে, আমি আমার ছেলের জন্য আরও ভালো থেকে দেখে বউ আনবো। আমি কেন জোর করে বিয়ে দেব? তোমার ভাগ্নি রাজি না হলে বিয়েটা হতো নাকি? সে কখনই ভালোবেসেছে আমার ছেলেকে? আমার ছেলেটা একাই ভালোবেসে গেছে। সে তো সারাদিন রিপুদা করে বেড়ায়। সে আমার ছেলেকে চাইলে একটা কথা। জহির মিয়া মাথায় হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে। বিরক্ত হয়ে বলে, তুমি তাদের দুজনকে সে সময় দিলে কোথায়? ইস্যুকে তো জানার সুযোগ সময়টুকু দিলে না। আর রিপু তো ইস্যু বড় হওয়ার অপেক্ষায় ছিল। ছেলেটা মেয়েটাকে বড় হওয়ার পর সামনাসামনি একটিবার দেখলো না, তুমি তাকে অন্য ছেলেদের সাথে জড়িয়ে দিলে। আমি ভাবতেই পারছি না। রিপু জানলে কি করবে? আমার ছেলেটার মন ভেঙে দিলে তুমি। তালহা গটগট করে হেঁটে চলে যায়। এইসব আজইরা কথার সময় তার নেই। তার ছেলে পচে যায়নি যে একটা মেয়ের যেন সে পাগল হয়ে যাবে। আপদ দূর হয়েছে, এতেই স্বস্তি। ছোট্ট ছোট প্রশ্নগুলো এবড়োথেবড়োভাবে লিখে আদি অ্যালবামে রেখে দেয় ঈশা। মিষ্টি নামক মেয়েটির কিছু স্মৃতি ডক্টরের মনে না থাকুক, অন্তত অ্যালবামের ভাঁজে থাকুক। দিন শেষে রাত নামলেই যখন ডক্টর অ্যালবাম হাতে নেবে তখন না হয় চোখে পড়বে মিষ্টি অদক্ষ হাতে কিছু অভিমানী লেখা। ছোট ছোট কাগজের টুকরোগুলো অনায়াসে জায়গা করে নিয়েছে অ্যালবামের বুকে, ঠিক যেভাবে মিষ্টি জায়গা করে নিয়েছে ডক্টরের বুকে, ডক্টরের মনে প্রাণে। ডক্টরের তার মতো দুঃখিনী জীবন এক ফালি চাঁদ।
একটা ফুলের সুবাস, একটুখানি হাসি, এই পৃথিবীর ভালোবাসা। মিষ্টি তার ডক্টরকে সারা জীবন তার পাশে চায়। ডক্টরের কাঁধে মাথা রেখে শান্তিতে চোখ বুঝতে চায়। ডক্টরের হাসিতে সে পাগল হয়ে যায়। ডক্টর প্রত্যেকটা স্পর্শে সে পাগল পাড়া হয়ে যায়। ডক্টরের চোখে চোখ রেখে সে হারিয়ে যেতে চায় দূর দূরান্তে। ডক্টর নয়, এবার সে নিজেই ডক্টর। রুগী হতে চায়। ডক্টর নামক রোগটিতে সে তো কবে আক্রান্ত হয়েছে, এবার আর ও বেশি বেশি করে আক্রান্ত হতে চায়। সে ডক্টরের জীবনসাথী হতে চায়। ডক্টরের মুখ দিয়ে খুব করে শুনতে চায় ভালোবাসি নামক মধুর শব্দটি। ডক্টর কি একটিবার বলবে শোনা সৌভাগ্য কখনো হবে কি? এইবারই প্রত্যেকটা মানুষ ছাড়াও মিষ্টি জড়িয়ে গেছে একটা ছোট্ট পাখির সাথে, যে পাখিটি তার রাগ ছাড়ে গালে টোপর মেরে মেরে আর আদর দেয় গালে গালে ঘষে। মিষ্টি খিলখিল করে হেসে ডক্টরকে বলে, ডক্টর, মিনিও আপনার মতো অসভ্য। ডক্টর বুঝে কি বুঝে না, শুধু বলে, মিষ্টি মিনিকে এভাবে ছুঁতে দেবে। মিষ্টি আবারও খিলখিল করে হাসে, বলে, ডক্টর আপনার মিনিকে নিয়ে জেলাস হচ্ছে। ডক্টর মিষ্টির হাসি দেখে রাগ করে বসে থাকে। তার কথা মিষ্টি শুনবে না কেন? মিষ্টি তখন ডক্টরের সামনাসামনি বসে বলে, মিনিও তো আমার বন্ধু, আপনাকে ছুলে আমাকে ছুবে না কেন? ডক্টর তখন মিষ্টির দিকে রেগে তাকায়। মিষ্টি হাসতে হাসতে ঢলে পড়ে ডক্টরের কোলের কাছে। যখন চোখ তুলে তাকায় ডক্টরের চোখে চোখ পড়ায়, সে থেমে যায়। বলে কি? ডক্টর তখন তার নাক গাল মুখ ছুঁয়ে বলে, এটা 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 আমার, শুধু আমার, অন্য কারো কখনো নয় মিষ্টি। আমি রেগে আছি। মিষ্টি হাসি আটকে রাখতে পারে না আর ডক্টরকে টেনে তার মুখের কাছে এনে বলে, আপনি তো শুধু পাগল নন ডক্টর, আপনি একজন পাগলা প্রেমিক, পাগলা বর আমার। তাহলে এই পাগলা বরটা শুধুই আমার, আর কারো নয় ডক্টর। আদি বিনিময় উপহার দিল হাসি, খুব সুন্দর হাসি। মিষ্টির কানে কানে বলল, ডক্টর ভালোবাসি। আদি কিছুক্ষণ চুপ থাকে, তারপর মিষ্টির দিকে ঝুঁকে মিষ্টির মতো করে বলে, মিষ্টি ভালোবাসি। ডক্টর তো না বুঝেই বলে, তারপরও মিষ্টি বারবার শুনতে ইচ্ছে হয় কেন? ডক্টরের মুখ থেকে এই শব্দটি শোনা লোভ কি আদৌ শেষ হবার কথা? রান্নাঘরে মেয়েটি যখন রান্নায় ব্যস্ত, তখন দৌড়ে রান্নাঘরে ঢুকে পড়ে ছেলেটি। মিষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মিষ্টি দেখো, মিনি ঠোকর দিচ্ছে আমাকে। মিনু হতচকিয়ে যায়, লজ্জা মাথা নামিয়ে বলে, ঈশা লজ্জায় পড়ে যায়। সামনে ফিরে বলে, কি হচ্ছেটা কি ডক্টর? মিনি এসে বসলো আদির কাঁধে। আদির মুখে ঠোকর দিতে দিতে বলল, আদি ব্যাড বয়, ব্যাড বয়। ঈশা মিনিকে হাতে নিয়ে নেয়, বলে, কি হচ্ছে মিনি? মিনু মিটিমিটি হেসে মাথা নামিয়ে চলে যায়। মিনি ডাকলো, খাবো মিষ্টি? খাবো খাবো। মিষ্টি এতক্ষণে বুঝলো মিনির রাগের কারণ। মিনিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সেলফের ওপরে থাকা পাউরুটির টুকরো। মিনি উড়ে যায়। ঈশা মিনির থেকে চোখ ফিরিয়ে নেয়, ডক্টরের দিকে তাকায়, নিজের দিকে একবার তাকিয়ে বলে, এখনও ধরে রেখেছেন ডক্টর? ছাড়ুন, আপনার কি লজ্জা নেই? আদি মাথা নাড়িয়ে বলে, লজ্জা কি মিষ্টি? মিষ্টিকে ধরতে হলে লজ্জা পেতে হবে কেন? ঈশা হতাশ হয়, মাথা একপাশে কাত করে বলে, ডক্টর খুব পাজি হয়ে গেছে, পানিশ দিতে হবে। মিনি ওদিকে খেতে খেতে বলে, পাজি পাজি, আদি পাজি। আদি রাগ হয় মিনির ওপর, ধমক দিয়ে বলে, শাট আপ মিনি, তুমি কথা বলবে না। মিনি কেঁপে উঠল যেন, পড়ে যেতে গিয়েও আবার শক্ত করে সেলফ আঁকড়ে ধরে, ডাকে, আদি ব্যাড বয়। ঈশা হাসে, চোখ দিয়ে ইশারা করে বলে, দেখেছেন ডক্টর, মিনিও আপনাকে পাজি বলেছে, আপনি সত্যি পাজি। আদি এবার রাগ করে না, হেসে দেয়। হাসতে হাসতে বলে, মিষ্টি, আমি তোমার সাথে দুষ্টুমি করেছি, তুমি রাগ করবে না কেমন? মিষ্টি চোখ মুখ কুচকে বলে, এগুলো কী ধরনের দুষ্টুমি ডক্টর? সবাই হাসবে। আদি মিষ্টির চুল নিয়ে খেলতে খেলতে বলে, হাসুক, তুমি বলেছ, হাসলে ভালো। চাঁদের আলায় ঝলমল করছে আকাশ, আর ঝলমল করছে পুরোটা ছাদ। তার সাথে ঝলমল করছে মেয়েটি মায়াবী মুখশ্রী। তার পরনে লাল শাড়ি, মাথায় খোপা। সে আর সেজেছে নতুন করে। আজ ডক্টরের জন্মদিন। আলিয়া আর আজিজ চৌধুরী গিফট কিনে ঈশার হাতে দিয়ে বলছে আদিকে দিতে। অনেকদিন তারা আদির সামনে যায়নি, কারণ তাদের দেখলেই আদি হাইপার হয়ে যায়, যা আদির জন্য ক্ষতিকর। আদি বন্ধুবান্ধব আসতে চাইলেও সবাইকে বারণ করে দেয় আজিজ চৌধুরী। কোনো ফাংশন হবে না। ছাদে এক কোণায় ছোট্ট করে একটা টেবিল বসেছে মিষ্টি, তার উপরে রাখা একটি কেক আর মোমবাতি, কয়েকটা কাঠগোলাপ। মিষ্টি যখন আদিকে বলল, শুভ জন্মদিন ডক্টর, এই দিনটা বারবার আসুক, কিন্তু
এভাবে নয়, সেইভাবে আসুক যেভাবে আপনি উপভোগ করতে পারেন। আপনার আগামী জন্মদিনে তো আমি থাকবো কি না জানা নেই ডক্টর। তখন আমার বদলে মনে হয় অন্য কেউ থাকবে, তাই না? আদি তখন কিছুই বুঝে না। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে বলে, মিষ্টি তোমাকে আজ খুব খুব সুন্দর লাগছে, বেশি বেশি সুন্দর লাগছে। মিষ্টি হেসে ফেলে, বলো ডক্টর, কেক কাটুন, আমাকে খাইয়ে দিন, প্রশংসা পরে করুন। আদি তাই করলো, মিষ্টিও খাইয়ে দিল। আদি মিষ্টি নাকের ডগায় কেক লাগিয়ে বলো, মিষ্টি তোমাকে এভাবেও সুন্দর লাগছে। মিষ্টি আবারও হাসে, বলে, আর কতবার বলবেন ডক্টর, আর কি কোনো কথা নেই? আদি ভাবে বেশ কিছু। অনেকক্ষণ পর মিষ্টি মায়াবী চেহারা ডুব দিয়ে ভালোবাসা শিখতে হয় বলে, মিষ্টি ভালোবাসি। মিষ্টি অবাক হলো, গলার সরু টেনে বলল, কি? আদি আবারও বলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমিও এভাবে বলো মিষ্টি। মিষ্টি চেয়ার ছেড়ে উঠে বলো, আপনি একদম নির্লজ্জ ডক্টর। হুটহাট কী সব বলেন। আদি তার পিছু পিছু এসে দাঁড়ায়, বললে কি হয়েছে? মিষ্টি ফিরল, হেসে গলা জড়িয়ে ধরল ডক্টরের, বলল, ডক্টর এটার মানে কি জানেন? আদি বোকার মতো করে তাকালো, বলল, তুমি বলো আমিও বলি। তোমার কি তাতে রাগ উঠেছে মিষ্টি? মিষ্টির ডানে বায়ে মাথা নাড়ায়, বলে, রাগ কেন উঠবে, আমি তো বারবার শুনতে চাই। খুশিতে আদি চোখ চকচক করে উঠে, বলে, তাহলে আমি বারবার বলবো মিষ্টি। মিষ্টি হাসতে হাসতে ঢলে পড়ে ডক্টরের বুকে। কিছুক্ষণ পর বলে, আপনি এভাবে থেকে যান ডক্টর, এভাবে মিষ্টি ডক্টর হয়ে থেকে যান, ক্ষতি নেই তো। আদি মিষ্টি চুল নিয়ে খেলা করতে করতে বলে, আমি এভাবে থেকে যাব মিষ্টি। আজিজ আর আলিয়া পিছু পিছনে দৌড়ে আসে মেয়েটি আদি বলে চলে আসে ছাদে। ঈশা আওয়াজ শুনে ডক্টরকে ছেড়ে দূরে এসে দাঁড়ায়। দূরে দাঁড়ানোর সাদা ফুর্তি পড়া মেয়েটির চোখে জল যেন বাধা মানছে না। আদি অবাক হয়ে তাকায়। বিস্ময়ে রেশ কাটিয়ে উঠতে না উঠতে মেয়েটি ঝাঁপিয়ে পড়ে আদির বুকে। আদি ভুরু কুঞ্চন করে শুধু ঠায় দাঁড়িয়ে থাকে। হুটহাট রেগে যাওয়া রোগটি তার কমে এসেছে। তার তেমন কিছু অনুভব হচ্ছে না, শুধু অনুভব হচ্ছে তার বুকে এত কাছে মেয়েটি মিষ্টি নয়, তাহলে কে সে? অন্যরকম অনুভূতি হচ্ছে তার। ঈশা তার জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে। কি আশ্চর্য, তার কোনো অনুভব হচ্ছে না, শুধু তার হাতে পুরো শরীর লেগে আছে ডক্টরের শরীর উষ্ণতায়। কিছু দূরে মেয়েটি তার ডক্টরকে ওভাবে জড়িয়ে ধরে আছে, অথচ তার কষ্ট হচ্ছে না, শুধু গাল বেয়ে বিরতিহীনভাবে জল পড়ছে। বেশিক্ষণ ওভাবে থাকার পর আইমি যখন মাথা তুলে তাকালো আদির দিকে, আদিও তখন তাকালো। আদির চোখের সামনে আবারও ঝাপসা হয়ে দেখা দিল ওই আবছা অভয়টি। আদি মাথা যন্ত্রণা শুরু হলো, তার সম্বিত ফিরল আদির ডাকে। আদি তাকালো আইমির দিকে, বলল, মিষ্টি। আইমি কাঁদলো, বলল, আদি তুমি আমায় চিনতে পারছো না? আমি আইমি, তুমি আমাকে কী করে ভুলে যেতে পারো আদি? আমি বিশ্বাস করি না আদি। আদি পিছু হাঁটে দুপা। ঘাড় ফিরাতে মিষ্টির দেখা। আইমি এতক্ষণ খেয়াল করেনি। শাড়ি পরা ছোট্ট মেয়েটিকে হতে পারে তার মাথায় এলো না। আদি ছুটে গেল, বলো, মিষ্টি তুমি বলছো আমি রাখছি না? তুমি দেখছো না ওরা আমাকে হচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আইমি অবিশ্বাস চোখে তাকালো আদির দিকে। কানে যা শুনল তাও তো অবিশ্বাস্য। সে আলিয়া আর আজিজ চৌধুরীর দিকে অসহায় চোখে তাকালো, বলল, মেয়েটিকে আন্টি। আলিয়া জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদির মাথা চেপে ধরল, চিল্লিয়ে ডাকলো, মিষ্টি। ঈশা আইমির দিকে তাকিয়ে থাকলো শুধু। মেয়েটার কষ্ট দেখে তার দ্বিগুণ কষ্ট লাগছে। আদি তার বাহু ঝাঁকিয়ে বলল, মিষ্টি চুপ করে আছো কেন? ওদের কেউ চলে যেতে বলো, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। ঈশা কাউকে কিচ্ছু বলে না, আদির দিকেও তাকায় না। আদি থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, সবাইকে অবাক করে দেশে নিজেই চলে যায়। আদি একরাশ অভিমান নিয়ে তাকিয়ে দেখে মিষ্টি চলে যাচ্ছে। আইমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, গর্জন করে বলে, মেরে ফেলবো সবাইকে দ্বিতীয়বার আমাকে ছুলে। আইমি অবাক চোখে তাকায় আদির দিকে। তার বিশ্বাস হচ্ছে না আদির মুখ থেকে বেরোনোর কথা। তার চোখ থেকে জল ঝরে বহু সময় পর। আদি কাউকে কিচ্ছু বলতে চায় না। মিষ্টি পিছু পিছু দৌড়ে যায়, দরজা ধাক্কাতে বলে, মিষ্টি দরজা খোলো। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মিষ্টি দরজা খুলে দেয়। শাড়ি পাল্টে ফেলেছে সে, সাজগোজ কিচ্ছু নেই আগের মতো। সাদাসিধে চৌধুরী বাড়ি
চোখে সে কাজের লোক। আদির তাকায় মিষ্টি লেপ্টে থাকা কাজল চোখে, বলে, আই হেট ইউ মিষ্টি, তুমি আমাকে একা ফেলে পালাচ্ছ। আই রিয়েলি হেট ইউ। তুমি আর কখনো আমার সাথে কথা বলবে না মিষ্টি, কখনো না। মিষ্টি শুধু ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলে বলে, আচ্ছা। আদি পিঠ করে দাঁড়ায় মিষ্টিকে। তার চোখে ছলছল করে উঠে। মিষ্টির উপর তার রাগ ওঠে। মিষ্টি পিছু ফিরে চলে যাওয়ার আগে আদি আবার তাকে চেপে ধরে, ঝাঁকিয়ে বলে, আই শিওর মিষ্টি, আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুমি কেন দেখছো না মিষ্টি? এই মিষ্টি, তুমি পালিয়ে যাওয়ার কথা ভাবছো না তো? মিষ্টি তারপরও চুপ থাকে। আদি শান্ত হয়ে যায়। শান্ত গলায় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মিষ্টি, আই হেট ইউ, রিয়েলি হেট ইউ। তুমি আমার মতো কষ্ট পাবে মিষ্টি, ঠিক আমার মতো। আজিজ চৌধুরীর কথা শুনে অবাক হয়ে তাকালো ঈশা। তার চোখ গলে পানি বেরিয়ে আসার আগে বেরিয়ে একদলা ঘৃণা। এরা কি মানুষ? নিজেদের স্বার্থের জন্য তারা একটা ছোট্ট মেয়েকে ব্যবহার করেছে। প্রয়োজনে ফুরিয়ে গেলে সে ছুঁড়ে ফেলে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। ঈশা চোখ জোড়া ছলছল করে উঠল। আজিজ চৌধুরী বলল, তোমার মামা মামিকে বিয়ের আগে এই সত্য দিয়েছিলাম যে তুমি নামে মাত্র আদির স্ত্রী হয়ে থাকবে, শুধু তার দেখাশোনার জন্য। কিন্তু এখন সেই নামে মাত্র স্ত্রীর শব্দটাও থাকবে না। আইমিকে বলবে তুমি আদির দেখাশোনা করার জন্য শুধু এই বাড়িতে থাকো। স্বামী স্ত্রীর কথা যাতে একদম না ওঠে। ঈশা কাট কাট জবাব দিল, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। আমি কেন অন্য মেয়েকে আমাদের মাঝে ঢুকতে দেব যেখানে উনি আমাকে চায়? আজিজ চৌধুরী ঈশার কথা শুনে অবাক হলে। ও দেখালো না মেয়েটাকে যতটা ভীতু ভেবেছে তার চাইতে বেশি সাহসী মেয়েটা। আজিজ শান্তভাবে বলল, আদি সুস্থ হয়ে গেলে তোমাকে চিনবে না। ওর জীবনে ঈশা নামক কোনো মেয়ের স্থান নেই, থাকার কথাও নয়। ঈশা তেরা জবাব দিল, উনি না বলা পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আজিজ হাসল, বলে, অসুস্থ আদি মিষ্টিকে চেনে, কিন্তু সুস্থ আদি শুধু আইমিকে চেনে। সুস্থ হয়ে গেলে ও তোমাকে চিনবে না। তাছাড়া আদি সুস্থ হওয়া পর্যন্ত তোমার এই বাড়িতে থাকতে হবে। যাওয়ার কথা উঠছে কেন? ঈশা চোখ থেকে দু ফোঁটা জল গড়ালো। সে আড়ালে মুছে ফেলল তা। বলল, উনি আগে সুস্থ হয়ে উঠুক, তারপর দেখা যাবে। আজিজ চৌধুরী এবার গর্জে উঠলেন, বললেন, তোমার কি কথা কানে যায় না? তুমি তোমারটাই বলে যাচ্ছ, আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছ? ঈশা জিজ্ঞেস করলো, কি বলতে চাইছে? আদি সহজ সরল ভঙ্গিতে জবাব দিল, আইমিকে বলতে হবে আদি সুস্থ হয়ে গেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আদির জীবন থেকেও টাকার জন্য তুমি এ কাজটা করেছ। ঈশা অবাক হয়ে তাকায়। সে প্রবল ঘৃণা নিয়ে উচ্চারণ করল, টাকা? আমাকে তো এসব বলে এই বাড়িতে আনা হয়নি। আমি এই বাড়িতে এসেছিলাম একজন অসুস্থ স্বামীর স্ত্রী হয়ে, যাকে সুস্থ করে তোলাই আমার ধর্ম। সুস্থ হয়ে গেলে সে আমার, সংসারটা আমার। কিন্তু এখন দেখছি আমাকে সবাই হাতের পুতুলের মতো নাচাচ্ছে। কেমন বিবেক আপনাদের? আজিজ চৌধুরী ঈশার কথায় জবাব দিল না, শুধু বলেন, তোমাকে আমার সত্য মানতে হবে, না হলে তোমার মামা মামিকে আমি পুলিশে দেব। কারণ বিয়েটা যে সত্য ছিল তা মানার জন্য তোমার মামা মামিকে আমি নগদ 4 লক্ষ টাকা দিয়েছি। সব কিছু প্রমাণ আছে আমার কাছে। কি চাও তুমি? তোমার মামা মামি জেলে পচে মরুক নাকি? ঈশা মুখ ফিরিয়ে নেয় ঘৃণায়, বলে, আর আমার সাথে যে অন্যায় হচ্ছে, অন্যায় করছেন, তার শাস্তি কি হতে পারে? আজিজ চৌধুরী মেজাজ চড়ে গেল। বেয়াদব মেয়েটা তার মুখে মুখে কথা বলছে, এমন দুঃসাহস কারো কখনো হয়নি। গর্জন করে বলল, আমাকে কেন বলছো? তোমার মামা মামিকে গিয়ে বলবো, তারা তো টাকা গিলে বসে আছে। আদি আগের চাইতে সুস্থ হয়েছে শুধু তোমার কারণে, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইছি না। যা বলছি তাই আইমিকে বলবে। যদিও আইমিকে আমরা বলছি, তোমাকে জিজ্ঞেস করলে আমি যা বলতে বলেছি তাই বলবে, নয়তো তোমার মামা মামিকে নিয়ে ভেবে দেখব। ঈশা ঠায় দাঁড়িয়ে থাকে, বলে, কতদিনের জন্য কিনেছেন আমাকে? যতদিন আদি সুস্থ হয়। আজিজ চৌধুরী নির্বাক জবাব, যদি আমি এখনই চলে যাই? আজিজ ঈশার কথায় ভগড়ে যায়, বলে, এখন যেতে পারবে না তুমি। কাগজে উল্লেখ আছে আদি সুস্থ না হওয়া অবধি তোমাকে থাকতে হবে, তারপর চলে যাও, সমস্যা নেই। আজিজ চৌধুরীর কথা শেষ করার আগে আলিয়া চলে আসলো, বলো,
তার আর দরকার নেই। আদি যদি এরকম শান্তশিষ্ট থাকে তাহলে আইমির কথা অনুযায়ী ভারতে অন্যরকম শীর্ষ নিউরো সার্জন ডক্টর বিএস মেহতার কাছে আদিকে নিয়ে যাব। আদিকে শুধু নিয়ে যেতে পারলেই হবে, আর আদিকে যাওয়ার জন্য রাজি করাবে তুমি। ঈশা চোখে বিস্ময় নিয়ে উচ্চারণ করলো, ভারতে? এখানে চিকিৎসা নেই?